যিনি দেশের প্রধানমন্ত্রী তিনিও জুলাই বিপ্লবের ফসল। তিনিও দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি জুলাই বিপ্লবে আমাদের তরুণরা এভাবে জীবন না দিত। কাজেই আমরা যারা এই জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন তুলব, গণভোট নিয়ে প্রশ্ন তুলব, তারা আসলে আমাদের শহীদদের অবদানকে অস্বীকার করছি। এই ভুলটা যেন আমরা না করি। আমি বাংলাদেশের তরুণদের ব্যাপারে আশাবাদী। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন একটা আন্দোলন হচ্ছে, যেটাকে তারা নাম দিয়েছে নো কিংস মুভমেন্ট। নো কিংস মুভমেন্ট মানে হলো প্রেসিডেন্ট ট্রাম্প যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন স্বৈরাচারের মতো আচরণ করছেন, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, নাগরিকেরা রাস্তায় নেমেছে নো কিংস মুভমেন্ট নিয়ে। আর আমাদের তরুণেরা জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু রাজতন্ত্র, ভুয়া রাজতন্ত্র খতম করে দিয়েছে। কাজেই আমাদের তরুণদের প্রতি আমার প্রত্যাশা আছে, বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন, সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। আমাদের তরুণরা সেই চেষ্টা কাউকে ফলপ্রসূ হতে দেবে না। কাজেই আমি সকলকে বলবো, সকল রাজনৈতিক দলকে বলবো, সকল রাজনীতিবিদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোনো রকম কুতর্ক তৈরি না করে গণভোটের যে জনগণের যে ইচ্ছা প্রতিফলিত হয়েছে সেই ইচ্ছা মেনে নিন। আমি এই গণভোট এবং জুলাই সনদকে জুলাই বিপ্লবের স্পিরিটে সবসময় দেখে এসেছি। আপনারা জানেন যে বিপ্লবের আগে থেকে আমি এই বিপ্লবের স্বপ্ন দেখেছি এবং বিপ্লবের পর থেকে আমার বক্তব্য, আমার লেখায়, আমার কাজে কর্মে আমি বিপ্লবের স্পিরিটকে 100% ধারণ করবার চেষ্টা করেছি। এবং আপনাদের হয়তো স্মরণে থাকার কথা যে গণভোটের আগে থেকে আমি লেখা এবং বক্তব্যে হ্যাঁ ভোটের জন্য জনগণকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছি। শুধু তাই না, যেদিন নির্বাচনে আমরা ভোট দিলাম 12ই ফেব্রুয়ারি, সেদিনেও আমার টেলিভিশন বক্তব্যে আমি একটা কথাই বলেছি, আপনারা সবাই হ্যাঁ ভোটে সিল মারুন। এবং এই আবেদন আমার ছিল জনগণের প্রতি, কারণ জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলেই আমরা গণভোটকে অস্বীকার করব। এটা আমাদের মনে রাখতে হবে। কাজেই যারা আজকে গণভোটকে দুর্বল করবার চেষ্টা করছেন কিংবা গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়, এবং জনগণ 70% ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং যারা বিপ্লব করেছে আমাদের তরুণেরা, অনেকের ছবি আছে এখানে, অনেকের নাম আছে, মুগ্ধর ছবি দেখছি, আবু সাইদের নাম দেখছি, যারা শহীদ হয়েছে, জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে বিপ্লব করেছে। তাদের কিন্তু একটা দাবি ছিল যে রাষ্ট্র মেরামত করতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। এবং রাষ্ট্র মেরামত যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে। সেই সংস্কার সরকার পরিচালনায় করতে হবে, সেই সংস্কার সাংবিধানিকভাবেও আমাদের সেই সংস্কার করতে হবে। কাজে সেই সংস্কার নিয়ে আমরা কোনো তর্ক তুলতে পারবো না। এবং আমাদের যে উপরে যে ফ্যাসিবাদ 16 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদের দুটো চরিত্র ছিল। একটা তো ফ্যাসিস্ট চরিত্র ছিল, আর একটা চরিত্র ছিল এক ধরনের রাজতন্ত্র চাপিয়ে দেয়া রাষ্ট্রের উপরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা তার পিতাকে, শেখ মুজিবুর রহমানকে একজন দেবতা হিসেবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল এবং সেই দেবতার মাধ্যমে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করবার চেষ্টা করেছিল। এবং তার বিরুদ্ধেই আমাদের নাহিদরা, সার্জিসরা বিপ্লব করেছিল। তাদের একটা স্লোগানের কথা আমরা যেন ভুলে না যাই। একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল সেই সময়, একটা স্লোগানের কথা আমরা আজকে শুনেছি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, দেশটা কারো বাপের না। তো দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ, এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। আজকে এখানে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন, সংসদের গুরুত্বপূর্ণ ব্যক্তি,
একজন সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং আরেকজন সংসদের বিরোধী দলের চিফ হুইপ, দুজন আছেন এখানে উপস্থিত। তারা দুজনেই কিন্তু বিপ্লবের ফসল। জুলাই বিপ্লব না হলে তারা কিন্তু দুইজন এই পদ পেতেন না। একইভাবে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনিও জুলাই বিপ্লবের ফসল। তিনিও দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি জুলাই বিপ্লবে আমাদের তরুণরা এভাবে জীবন না দিত। কাজেই আমরা যারা এই জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন তুলব, গণভোট নিয়ে প্রশ্ন তুলব, তারা আসলে আমাদের শহীদদের অবদানকে অস্বীকার করছি। এই ভুলটা যেন আমরা না করি। আমি বাংলাদেশের তরুণদের ব্যাপারে আশাবাদী। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন একটা আন্দোলন হচ্ছে, যেটাকে তারা নাম দিয়েছে নো কিংস মুভমেন্ট। নো কিংস মুভমেন্ট মানে হলো প্রেসিডেন্ট ট্রাম্প যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন স্বৈরাচারের মতো আচরণ করছেন, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, নাগরিকেরা রাস্তায় নেমেছে নো কিংস মুভমেন্ট নিয়ে। আর আমাদের তরুণেরা জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু রাজতন্ত্র, ভুয়া রাজতন্ত্র খতম করে দিয়েছে। কাজেই আমাদের তরুণদের প্রতি আমার প্রত্যাশা আছে, বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন, সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। আমাদের তরুণরা সেই চেষ্টা কাউকে ফলপ্রসূ হতে দেবে না। কাজেই আমি সকলকে বলবো, সকল রাজনৈতিক দলকে বলবো, সকল রাজনীতিবিদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোনো রকম কুতর্ক তৈরি না করে গণভোটের যে জনগণের যে ইচ্ছা প্রতিফলিত হয়েছে সেই ইচ্ছা মেনে নিন, এবং সেই ইচ্ছা মানার যে লড়াই, সেই লড়াইয়ের একটা প্রক্রিয়া হিসেবে আজকের যে সেমিনারের আয়োজন করেছে 11 দল, সেই জন্য 11 দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্যও ধন্যবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের যে কোনো ইস্যুতে ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এবং আমার পত্রিকা আপনাদের পাশে থাকবে, এই ভরসা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক। মাই অ্যাপোলজিস, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারছি না বিকজ অফ মাই টাইম কনস্ট্রেন্ট, খুব অল্প সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আমাদের যে কিনোট স্পিকার আছেন এবং আরও যারা আলোচক বিদগ্ধ, তারা একটা আইডিয়ার কথা বলেছে যে সংসদীয় সার্বভৌমত্ব, সভরেনিটি অফ পার্লামেন্ট। দেখুন, বাংলাদেশের সংসদ যে সার্বভৌম নয়, এটা বোথ অ্যাকাডেমিক্যালি এবং পলিটিক্যালি এটাকে ডিসপ্রুভ করা দরকার। সভরেনিটি অফ পার্লামেন্ট, এই নোশনটার, এই আইডিয়াটার যদি ক্লোজেস্ট কোনো নেশন থাকে বা ক্লোজেস্ট পার্লামেন্ট ফলোয়িং দিস নোশন, সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট, দ্য ব্রিটিশ মডেল। ফ্রেঞ্চ ফিলোসফার অ্যান্ড লিগাল জুরিস্ট আলবার্ট ভ্যান ডাইসি, উনি একটা বই লিখেছিলেন, 1885-এ পাবলিশড হয়েছিল, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ দ্য ল অফ দ্য কনস্টিটিউশন। তিনি সেখানে এই সুপ্রিমেসি অফ পার্লামেন্ট অর সভরেনিটি অফ পার্লামেন্টের 3টা প্রিন্সিপাল বলেছেন, অ্যান্ড অল 3 কন্ডিশনস মাস্ট বি স্যাটিসফাইড। যদি আপনি সভরেনিটি অফ পার্লামেন্টের কথা আসে, তাহলে ওখানে তিনি যে 3টা প্রিন্সিপাল দিয়েছেন, এগুলো 3টাই স্যাটিসফাইড হতে হয়। প্রিন্সিপাল নাম্বার 1, পার্লামেন্ট ক্যান মেক ল হোয়াট এভার ইট উইশেস টু। পার্লামেন্ট যে কোনো আইন করতে পারবে যা সেটা ভালো মনে করে। দেখুন, আমি একটা কম্পারেটিভ অ্যানালিসিস দেবো যে ব্রিটিশ মডেল কীভাবে ফলো করে, বাংলাদেশ কীভাবে ফলো করে না। ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট ক্যান মেক ল হোয়াট এভার ইট উইশেস টু। যদি ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট মনে করে যে অল ব্লু হোয়াইট বেবিজ উইল বি কিল্ড ফ্রম নেক্সট মানডে মর্নিং, এই দেশের প্রত্যেকটা নীল চোখা বাচ্চাকে মেরে ফেলা হবে, যদি ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট যদি এটা প্রসিডিউরালি কারেক্ট গো থ্রু করে যদি এটা পাস করে, ইট উইল বি এ গুড ল। Good law in the sense it is a procedurally correct law. Of course, তাদের একটা they must be prepared to pay for political ramifications, political compensation-এর জন্য ওই দলকে, ওই সরকারকে প্রিপেয়ার থাকতে হবে। But so long as legality is concerned, it is a good law. ডাইসির প্রিন্সিপাল নাম্বার 1 তারা ফলো করে। বাংলাদেশ এটা করে না। বাংলাদেশের পার্লামেন্ট ক্যানট পাস ল হোয়াট এভার ইট উইশেস টু। এটা একটা প্রোভাইজ আছে, একটা কন্ডিশন হতে কি, ইট মাস্ট বি কম্প্যাটেবল টু দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস। কনস্টিটিউশন প্রভিশনাল একটা লিগ্যালিটি বেঞ্চমার্ক দিতে হয় যে এইটা কম্প্যাটেবল হতে হয়। 2 নম্বরটা অত ইম্পর্টেন্ট না, এই দুটোই স্যাটিসফাইড হয় যে পার্লামেন্ট ক্যানট বাইন্ড ইস সাকসেসর অ্যান্ড ইট ইজ নট বাউন্ড বাই ইস প্রেডেসেসর। এটা বাংলাদেশে প্রেটি মাচ ফলো করা হয়, বা শর্ত 3টা প্রিন্সিপালি স্যাটিসফাইড হতে হবে। থার্ড, এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে
There is no body and authority which can challenge the validity of an act of parliament. ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট যে আইন পাস করে কোনো বডি বা অথরিটি নাই যেখানে সেটা চ্যালেঞ্জ করা যায়, নট ইভেন দ্য কোর্ট। ওই যে আবার বলছি যে প্রসিডিউরালি কারেক্ট প্রসেস যদি ফলো করা হয়, ইট ক্যানট বি চ্যালেঞ্জ থ্রু কোর্ট। বাংলাদেশে পার্লামেন্ট যে আইন প্রণয়ন করে এটা চ্যালেঞ্জ করা যায় না কোর্টে, তাহলে এই কন্ডিশন তো ফেল করে। এই জন্য বলছি বাংলাদেশে যেটা বলা হচ্ছে সংসদে, যে ট্রেজারি বেঞ্চ থেকে, যে বাংলাদেশের সংসদ সার্বভৌম, ডিফেক্টিভ, ফ্লড অ্যান্ড লিগালি রং। আরেকটা হচ্ছে সংস্কার এবং অ্যামেন্ডমেন্টের প্রশ্ন। দেখুন বিএনপি যে 31 পয়েন্টস তারা যে সবসময় রেফার করে, 31 দফা বলে, ওখানে দুটো দফা আছে, অনেকগুলো আছে, দুটো দফার কথা বলবো যেটা বেসিক স্ট্রাকচারকে ডিরেক্টলি এফেক্ট করে। একটা কি, যে বিএনপিও কিন্তু এই জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনে এটা জুলাই সনদে স্বাক্ষর করেছে যে তারা বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম বাংলাদেশে চায়, এবং তারা যে ডিভিশনাল সিটিজগুলোতে তারা হাইকোর্টের যে বেঞ্চগুলোকে ডিভিশনাল সিটিগুলো নিতে চায়। এগুলো তো বেসিক স্ট্রাকচার প্রভিশন। তো আপনি যদি সংশোধনীর মাধ্যমে এটা আনতে পারবেন না। তো যদি বেসিক স্ট্রাকচারকে ডিরেক্টলি অ্যাফেক্ট করে, তাহলে আপনার একমাত্র পদ্ধতি হচ্ছে এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে করতে হবে। পার্লামেন্ট ডাজ নট হ্যাভ দ্য অথরিটি টু ডু দ্যাট। এটা পারা যাবে না। তাহলে আপনি 31 পয়েন্টসের কথা বলে আপনি পলিটিক্যাল গিমিক করছেন, বলছেন যে আমরা 31 দফা আছে, জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনে আপনি সিগনেচার করেছেন, তাহলে এগুলো তো আপনার মিথ্যাচার করেছেন। আরেকটা বলবো, সেটা হলো যে আমাদের পলিটিশিয়ানদের ভিতরে দেখবেন একটা ল্যাক অফ পলিটিক্যাল ইন্টিগ্রিটির সেন্সের অভাব আছে। 2016 ডেভিড ক্যামেরন, তাকে রিজাইন করতে হয়েছিল। ডেভিড ক্যামেরন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, উনি 2016 রিজাইন করেছিলেন কারণ তিনি রিমেইনের পক্ষে ছিলেন, যে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকবে। যখন ব্রিটিশ পিপল এই রায় দিল যে না, উই ওয়ান্ট টু কাম আউট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, তিনি এই রায়কে মেনে নিয়ে তিনি রেজিগনেশন অফার করলেন উইদাউট এনি পলিটিক্যাল প্রেশার। তো দেখুন তাদের সেন্স অফ ইন্টিগ্রিটি কোথায়। আর এখানে পুরো আমি পার্সোনালি ভেবেছিলাম যে বিএনপি হয়তো ডিলি ডালি করবে, একটু গড়িমসি করবে, কিন্তু এটা যে কমপ্লিটলি ডিসকার্ড করে দেবে, এটা আমার ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন আমি আসলে ভাবি নাই। আই এম রং। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই এটা যে একেবারে ফ্লিক করে উড়ে দেবে, এটা আমাদেরকে ভাবে নাই। তো আমরা যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছিল, এই ডিসকার্ডের মাধ্যমে এটা নস্যাতের পথে যাচ্ছে। আমরা এটাকে আটকাবো, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।